and Diamond presents News Metro Election on Wheels powered by Dr. Smile। এই পর্বে কিন্তু আমরা উপস্থিত হচ্ছি শিলিগুড়ি পুর নিগমের 38 নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই কিন্তু আমরা ওয়ার্ড প্রেসিডেন্টকে পেয়ে গিয়েছি, তার কাছ থেকে শুনে নেব এবার লোকসভা নির্বাচন যিনি প্রার্থী হয়েছেন তার প্রতি কী কী প্রত্যাশা রয়েছে। কী প্রত্যাশা রয়েছে এবার যিনি প্রার্থী হয়েছেন আপনাদের দল থেকে? দেখুন, প্রথমেই ভিউয়ার্সদের আমি শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই। সেটা হচ্ছে যে দেখুন, প্রত্যেকটা ইলেকশনে মানুষ ভোট দেয় একটা প্রত্যাশা, একটা আশা, একটা আকাঙ্ক্ষা নিয়ে। 2019 সালের আগে যখন এখানে বিজেপির মাত্র 2 জন এমপি ছিল, তার পরবর্তীকালে বিজেপির এখানে আমরাই নির্বাচিত করেছি। 18 জন এমপি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছে। স্বাভাবিকভাবে তাদের কাছে আমাদের একটা আশা ছিল, প্রত্যাশা ছিল যে 18 জন এমপি পার্লামেন্টে যাবেন, বাংলার উন্নয়নের জন্য সোচ্চার হবেন, বাংলা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সোচ্চার হবেন। সেগুলো তো আমরা পাইনি কিছু। উপরন্তু আমরা পরবর্তীকালে দেখলাম বিভিন্নভাবে পশ্চিমবঙ্গকে হেনস্থা করার জন্যে, পশ্চিমবঙ্গকে একটা অর্থনৈতিকভাবে অবরোধ করার জন্যে তারা চিঠি দিয়ে স্পেসিফিক্যালি তারা বললেন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিতে হবে, আবাস যোজনার টাকা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করবার জন্যে বাংলার গরিব মানুষের টাকা তারা আটকা দিলেন। তো এই প্রত্যাশাগুলো আমাদের কাছে ছিল। তারপরে যখন আমরা দেখি যে কোনো নেতা নয়, ভারতবর্ষের মতো এত বড় একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী এসে যখন আমাদের আশা দিচ্ছেন, আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা বিদেশ থেকে কালো টাকা এনে দেবো, তোমাদের 15 লক্ষ টাকা করে দেবো, স্বাভাবিক কারণে আমরা বিশ্বাস করেছি, তাদের ভোট দিয়েছি, তাদের জিতিয়েছি। কিন্তু পরবর্তীকালে আমরা এগুলো কিছুই পাইনি। এবং খুব ট্র্যাজিক ব্যাপার এটাই যে পরবর্তীকালে আমরা প্রধানমন্ত্রীর মুখেই শুনলাম, অত্যন্ত বিদ্রূপের সঙ্গে বললেন তিনি যে এগুলো নাকি গত 10 বছর আমরা যা করেছি সেটা ট্রেলার ছিল। আমাদের এখন পিকচারে যে কি দেখতে হবে আগামী দিনে, সেটাই আমাদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যে এরপরে আমরা এনআরসি দেখব, এরপরে আমরা সিএ দেখব। তো বাংলার মানুষকে তারা যেইভাবে প্রতারিত করেছে তার শিক্ষা এবার কিন্তু তাদের মূল্য দিতে হবে। আমরা এখানে যারা নির্বাচিত করেছিলাম আমাদের এমপি জয়ন্ত রায়কে, আমরা খুব দুঃখের সঙ্গে দেখলাম যে 5 বছরের মধ্যে তিনি একটিবার এলেন না। শুধু তাই না, করোনার মতো একটা এইরকম অতিমারী প্রকোপের সময় যখন গোটা পশ্চিমবাংলা আতঙ্কে কাঁপছে, ঘরের দরজা জানলা বন্ধ করে তারা বসেছিল, সেই সময় সৌজন্যতার খাতিরেও তিনি এসে জিজ্ঞেস করেননি যে আপনারা কেমন আছেন। এইটুক তো প্রত্যাশা আমরা করতেই পারি তার কাছে। উপরন্তু দেখুন, এখানে একটা সরকার, আমরা এই সরকার কি করেছে তার জবাব আমরা দেবো 2026 সালে। 2026 সালে আমরা জবাব দেবো যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য কি করেছে, তারপরে মানুষের উপর আমরা ছেড়ে দেবো। কিন্তু 2024 নির্বাচনে যখন হবে তখন তো তাদের জবাব দিতে হবে যে গত 10 বছরে আমরা কি করেছি, তোমাদের জন্য কতটা কাজ করেছি। কাজেই মানুষের একটা মোহভঙ্গ হয়েছে এই প্রতিশ্রুতির উপরে দিয়ে, এত বড় একটা মিথ্যা বলে। এবং এখনও শুনতে পাচ্ছি নানান রকম মিথ্যা প্রতিশ্রুতি। কাউকে বলছে 3000 টাকা যেটা ইডি অ্যাটাচ করেছে সেই টাকা নাকি ভাগ করে দেওয়া হবে। আমি জানি না কবে 7 মণ তেল পুড়বে, কবে রাধা নাচবে, সেগুলোর প্রশ্নে আমি যাচ্ছি না। কাজে মানুষের বিশ্বাসযোগ্যতাটা পুরোপুরিভাবে বিজেপি সরকার হারিয়েছে। এখানটা আমরা অনেক প্রত্যাশা, অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলাম। এবার আমার প্রার্থী যিনি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নির্মল চন্দ্র রায়, তিনি একজন অধ্যাপক মানুষ, মহিলা কলেজ, ধূপগুড়ি মহিলা কলেজের অধ্যাপক, ডক্টরেট, এবং তিনি ভাষার উপরে তার প্রচণ্ড দখল, এবং তিনি একটি অতি সজ্জন ব্যক্তি এবং খুব মিশুকের লোক। এইরকম একজন লোককে আমরা পার্লামেন্টে পাঠাতে যাই, যিনি নাকি বাংলার কথা বলবেন, বাংলার উন্নয়নের কথা বলবেন, বাংলার বঞ্চিত মানুষদের কথা বলবেন। সেই জন্য আমরা তাকে সবাই মিলে ভোট দিয়ে তাকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই, কারণ আমরা বিজেপির গভর্নমেন্টের প্রতি মানুষের পুরোপুরি মোহভঙ্গ হয়েছে। বিরোধীদের একটা বক্তব্য রয়েছে নাকি বিগত সময়ে বিজেপি জিতেছে, সাংসদ তৃণমূলের লোকরাই নাকি তাদেরকে ভোট দিয়ে জিতেছে। এটা সম্পূর্ণ বাজে কথা। এটা বাজে কথা না, কিছুটা হয়েছিল সেটা, যেটা সিপিএম যেটা করেছিল, সেটা হচ্ছে তারা বলেছিল, তাদের স্লোগান ছিল এবার রাম পরের বার বাম। তো সেটা করতে গিয়ে তারা যে কোথায় নেমে গেছে সেটা তারা নিজেরাই বুঝতে পারছে। অদ্ভুত ব্যাপার হলো যে সিপিএমের দলটা তারা সব বোঝে, আমার আপনার থেকে সব থেকে বেশি বোঝে, কিন্তু খালি বিধানসভায় তারা কেন শূন্য হয়ে যায় এটাই খালি বুঝতে পারে না। এত বড় একটা দল 34 বছর রাজত্ব করেছে, তারা ইচ্ছা করলে আক্ষরিক অর্থে এটাকে বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে পারত, তারা করেনি। উপরন্তু একটা শতাব্দী প্রাচীন কংগ্রেস দল, যেই দল তারা বিজেপি এই সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তারা একটা অদ্ভুত রকমের জোট, না ঘোট ভগবান জানে এটা, এরকম একটা জোট করেছে। কাজে এদের রাজনৈতিকভাবে এদের প্রাসঙ্গিকতা প্রত্যেকেই হারিয়েছে। কাজে তাদের সম্পর্কে বেশি কিছু বলারও আমার অপেক্ষা রাখে না। আমরা চাইবো শুভেচ্ছা থাকবে, সিপিএম কংগ্রেসের প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে,
তারা সমৃদ্ধ হন, নিজের পায়ে দাঁড়ান, তারা নিজের ভোটটা নিজেকে দিন, যাতে আগামী দিনে বাংলা সমৃদ্ধ হয়। এইটুকুই আমরা তাদের সম্পর্কে বলতে পারি। এবার থেকে দেবরাজ বর্মন এটা দেবরাজ বর্মনের আসল কথা হচ্ছে যে ভদ্রলোককে আমরা কেউ চিনি না, জানি না, তিনি কোথায় থাকেন তাও জানি না, তাকে চোখেও এখন পর্যন্ত দেখিনি। এবং একটা মানুষ বললেই তো হবে না, 34 বছরের সরকারকে তারা দেখেছে, তারা এখন নতুন করে কী প্রতিশ্রুতি দিবে, কী করবে তারা? তাদের অত্যাচারের কথা তো আমরা আতঙ্কের দিনগুলোর কথা এখনো ভুলিনি। এখন তারা রাজনীতির পাঠ শেখাচ্ছেন, আমাদের তারা এখন আইন শৃঙ্খলার কথা শেখাচ্ছেন, অথচ আমরা সাইবাড়ির থেকে নেতাই থেকে শুরু করে নেতায়ের গণহত্যা, ছোট রাঙারিয়ার গণহত্যা আমরা শুনেছি, দেখেছি যে শুধুমাত্র হাতে ভোট দেওয়ার জন্য হাতের পাঞ্জা কেটে নেওয়া, আনন্দমার্গীদের জীবন্ত পুড়িয়ে মারা, এসব মানুষ দেখেছে। তো কাজে এদের প্রতি বিশ্বাসযোগ্যতা বা এদের প্রাসঙ্গিকতা এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে নেই বললেই চলে। উত্তম ঘোষ দেখুন, আমাদের এলাকায় যে সাংসদ যিনি ছিলেন, এই একটা সাংসদের মহত্ব অনেক বড়। একটা সাংসদ এই রাস্তাও তৈরি করবে না, ড্রেনও তৈরি করবে না। আমাদের এখানকার সাংসদের কাছে আমাদের আশা থাকবে, আমাদের এখানকার যে বড় বড় যে সমস্যাগুলো আছে তিনি পার্লামেন্টে তুলে ধরবেন, সেই সমস্যাগুলো উনি মিটাবেন। কিন্তু বিগত 5 বছরে আমাদের এই সাংসদ অনেক বড় বড় আমাদের কথা দিয়েছিল, জোনাপুরি পানি সংস্কার করবেন, এই 14টা অ্যাডেড ওয়ার্ডে যে জলগুলো ওঠে জল সেই সব ব্যবস্থা উনি করবেন, কিন্তু উনি কোনো কাজই উনি কিন্তু করেননি। কিন্তু ইনি যে নির্মলচন্দ্র রায় যিনি এবার দাঁড়িয়েছেন, উনি ধূপগুড়ির একজন বিধায়ক আছেন, তিনি আমরা আশা কাছি তোর কাছে তিনি আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে, কারণ যেহেতু আমরা সরকারে আছি এবং আমাদের যেই সমস্যাগুলো যে সংসদের মিটবে সেটা তো ওনার কাছ থেকে জয়ন্তরার কাছ থেকে মিটবে না। আমাদের যদি পার্টির যদি তিনি সংসদ হয়ে আসেন, তার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো মেটাতে পারবো। কারণ আমাদের দল থেকে তিনি যদি যায় এই এলাকার সমস্যাগুলো তার কাছে আমরা ছোটোর থেকে নিচের সমস্যাগুলো ওনার কাছে তুলে ধরবো এবং উনি সংসদে গিয়ে সমস্যাগুলো মেটাবে। এমনকি একটা সংসদ কিন্তু অনেক রকম সাধারণ মানুষকে সমস্যার সমাধান করার মিটার থাকে। যেরকম ক্যান্সার যদি হয়, একটা সংসদের কিন্তু সেই ওনার তহবিল থেকে ক্যান্সার সম্পূর্ণ বিনামূল্যে টাটায় কিন্তু চিকিৎসা হয়। সেই চিকিৎসার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমাদের এই সংসদের কাছ থেকে আমরা পাইনি। যদি আমাদের নির্মলচন্দ্র রায় হয়ে ওঠে, সেই থেকে আমরা এই সমস্যার সমাধানগুলো কিন্তু আমরা পাবো। দেখুন, আমাদের এই ওয়ার্ডগুলোর মধ্যে এখন সেরকম কোনো বড় মাপের সমস্যা নেই। সমস্যা আছে এই জলের সমস্যাটা, যে জলটা ওঠে, এইটা নিয়ে আমরা যদি আমাদের সংসদ জিতে আসে, ওনাকে বলবো এই সমস্যাটা সংসদকে তুলে ধরতে। আমাদের অ্যাডেড এরিয়ায় বর্ষা হলে জলটা উঠে, কিন্তু সংখ্যাটা আবার নেমে যায়, কিন্তু জলটা যে উঠে সেই সমস্যাটা মেটানোর কাজ ওনাকে আমরা বলবো। বিজেপির এখন মূল উদ্দেশ্যই হচ্ছে ধর্মের উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। আজকে আপনারা যেখানেই চলুন, রাস্তাঘাটে যেখানেই চলুন, কে হিন্দু কে মুসলিম এটা কিন্তু ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে দিন আনে দিন খায়, মানুষকে আপনাকে উপার্জন করতে হবে, আমাকে উপার্জন করতে চলতে হবে। কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষকে বিভেদ করা, জাতিগতভাবে মানুষকে বিভেদ করা, ছোট ছোট অংশে মানুষকে এখন বিভেদ করে দিচ্ছে। এর মধ্যে মানুষের মধ্যে মানুষত্বটা নষ্ট হচ্ছে। মানুষত্ব বাংলায় কীভাবে দাঙ্গা লাগানো যায়, প্রতি মুহূর্তে সেই উস্কানিমূলক কাজ করে যাচ্ছে বিজেপি। দাঙ্গার মাধ্যমে বাংলাকে ছোট ছোট টুকরোতে ভাগ করার চেষ্টা করছে বিজেপি। এই বিজেপিকে এই বাংলাকে দাঙ্গার থেকে বাঁচাতে হলে সর্ব মানুষকে একত্রিত হয়ে তৃণমূলকে ভোট দিতে হবে। কিরণ কুমার ঘোষ। সারা বলতে সবার প্রথমত বলবো যে এটা একটা লোকসভা ভোট, সারা ভারতবর্ষের ভোট। তো আমরা প্রত্যাশা চাই যে ভারতবর্ষের কেসে হচ্ছে আমার লোকসভা কনস্টিটিউন্সিতে কে উন্নয়ন করবে, কে ডেভেলপ করবে, সেটা নিয়ে একটা সবথেকে বড় কথা। আমাদের তৃণমূল কংগ্রেস যে প্রার্থী আছেন ডক্টর নির্মলচন্দ্র রায়, উনি খুব সভ্য মানুষ, ভালো মানুষ। জয়ন্ত রায়ও একজন ডক্টর, ঠিক আছে। উনি এর আগের বার লোকসভা ভোটে উনি একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন 34 নম্বর ওয়ার্ডে, আমার 38, ওনার 34 নম্বর ওয়ার্ড। 34 নম্বর ওয়ার্ডে যতদূর সম্ভব আমি জানি যে মোরবাজার এলাকায় একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে আগামী 5 বছরে 34 এবং 32 বা 31, 35 বা 31 ওয়ার্ডগুলো জল উঠবে না। তার জন্য উনি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে উনি ইলেকশনে জিতে এসে সবার প্রথম সেই জলের দুর্দশার ব্যবস্থাটা কাটাবেন। আমার কাছে ওনার কাছে একটাই প্রশ্ন, আপনি কি 14টা ওয়ার্ডের মধ্যে, জলপাইগুড়ি তো অনেক বড় জেলা, জলপাইগুড়ি জেলার মধ্যে আপনার সাংসদ কোটার থেকে কোনো কি অর্থ কি আপনি ব্যয় করেছেন, সেটা কি আপনারা প্রচারে তুলে ধরেছেন কি? বা যদি করে থাকেন সেটা প্রচারে তুলে ধরুন। কেন মানুষকে আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন? এটাই আমার বক্তব্য যে ওনার কাছে, যে আপনি কি ডেভেলপমেন্টটা করলেন আপনি। আর সবথেকে বড় কথা হচ্ছে দেখেন, বিজেপি নামক তো দলের তো কোনো নেই, কোনো রকম কিচ্ছু নেই। দলটাই চলছে প্রধানমন্ত্রীর মুখ দেখে,
আর কিচ্ছু না। বলেন যে এই যে 14টা ওয়ার্ড বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যে ভোট হবে প্রতি কটা বুথে আমার মনে হয় যে এরা তো পোলিং এজেন্টই দিতে পারবে না। তাহলে এদের সংগঠনটা কোথায় এদের? তাহলে মানুষকে বুঝতে হবে যে কারা সারা বছর মাঠে থাকে, যারা পোলিং এজেন্ট এবং বাড়ি বাড়ি যারা ভোটার স্লিপটা পৌঁছাবে তারাই তো মানুষের পাশে থাকে। আমি মানুষের কাছে আবেদন করব, যারা আপনার বাড়িতে যাচ্ছে এবং যারা আপনার সামনে সবসময় থাকে এবং ডেভেলপমেন্ট হচ্ছে তাদেরকে ভোটটা দিন। তাদেরকে আমার করজোড়ে প্রার্থনা যে যারা ডেভেলপমেন্ট করবে তাদেরকেই ভোটটা দিন। এবার ইতিমধ্যেই কিন্তু আমরা 38 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের মুখ থেকে কিন্তু শুনে নিলাম তাদের কী প্রত্যাশা রয়েছে এবং বিগত তিনি সাংসদ ছিলেন তার প্রতি কী ক্ষোভ রয়েছে। বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রেজেন্টেড নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল। খুব শিগগিরই কিন্তু শিলিগুড়ি সেবক রোডে মেগা শোরুম খুলতে চলেছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডস প্রাইভেট লিমিটেড। অবশ্যই কিন্তু সবাই ওই শোরুমে ভিজিট করবেন।